আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি মূলত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটি প্রশ্ন বলতে কিছু প্রশ্নের সমাধান করব। কারণ এই প্রশ্নটি দ্বারা, যে প্রশ্নটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি দ্বারা আমি আমার স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম। আমি একটা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপরে ক্লাস নিই, তো সেখানে আমার স্টুডেন্টদের কতদূরকে শেখাতে পারলাম তার উপর ডিপেন্ড করে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, যে দেখি তাদের দক্ষতা কতটুকু উন্নত হলো। তো এই পরীক্ষার প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই প্রশ্নটার তাদেরকে সমাধান করে দেওয়ার কথা, তারা অলরেডি সমাধান করে দিচ্ছে, তাদের উপর তাদেরকে মার্ক দেওয়া হয়েছে। তো সবাই মোটামুটি ভালো পারফরমেন্স করেছে। তারপরেও আমি এটার একটি সমাধান করে দেবো, যে অরিজিনাল আসলে কী সমাধানটা হবে সেটি যাতে তারা জানতে পারে। এবং তাছাড়া এই ভিডিওটি অনলাইনে দেওয়ার মাধ্যমে আপনারা হয়তোবা অনেক কিছু শিখতে পারবেন। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে 1 থেকে 8 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তো বিভিন্ন প্রশ্নের মার্ক আমি আমার মতো করে এখানে দিচ্ছি। এটা আসলে যে ওই মার্কই হবে তা না, জাস্ট আমার মতো করে যে এটা এই মার্ক দেওয়া যেতে পারে বা এইভাবে দিলে হয়তো তাদেরকে আইডেন্টিফাই করতে বা তাদের কাজকে যাচাই করতে সুবিধা হবে। তো সেজন্য আমি মূলত এইভাবে মার্কিংটা করেছি। তো আসুন প্রথম থেকে কাজ শুরু করা যাক। তো প্রথম কাজটি কি আছে, ডেস্কটপে নিজের নামে একটি ফোল্ডার করতে হবে। তো ডেস্কটপে আমার নিজের নামে একটা ফোল্ডার করবো। ফোল্ডারটা আমার নাম যেহেতু মোহাম্মদ শহীদুল ইসলাম, তো আমি যে রাইট বাটন ক্লিক করে নিতে যে ফোল্ডার, আমি প্রতিটা জিনিস পাই টু পাই বিশ্লেষণ করবো। কারণ যেহেতু এটা প্রশ্নের সমাধান, স্টুডেন্টরা যদি কোনো ভুল করে থাকে তারা যেন এটা থেকে শিখতে পারে, এজন্য আমি প্রতিটা জিনিস একটু বিস্তারিত বলবো। তো সেভাবে আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ্য করেন। এমডি শহীদুল ইসলাম আমি একটা ফোল্ডার করলাম, অর্থাৎ আমার প্রথম প্রশ্নটার সমাধান হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, 1 নং উল্লেখিত ফোল্ডারের মধ্যে একটা ফাইল করতে হবে। ফাইলটার পেজ সেটআপ করো যার পরিমাণ হবে 6 উপর নিচে 6, ডাইনে 7 বামে 7। ঠিক আছে, তো আমি তাহলে করি। আমার এই যে ফাইলটা, আমি এটার ভিতরে ঢুকলাম, ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল করব। তো ফোল্ডারের ভিতরে এক্সাক্ট ফাইল করার নিয়মটা হচ্ছে এভাবে, রাইট বাটন ক্লিক করে নিতে যাবেন যে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা এভাবে ওপেন করবেন। এছাড়াও আপনারা এখান থেকে ওপেন করে যে সেভ করে ওখানে আসতে পারেন। তো আমি যেহেতু এখানে আসি অলরেডি ফোল্ডারের ভিতরে, সেহেতু আমি এইভাবে ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে কী করতে হবে, নেক্সট প্রশ্ন, যে ফাইল লক করতে হবে। ফাইলটির পেজ সেটআপ করে যার উপরে 6, নিচে 6, ডাইনে 7 বামে 8। আচ্ছা, তো আমি এটার পেজ সেটআপে যাব। প্রায়োরিটিতে পেজ সেটআপ যার পরে উপরে 6 0.6, বটমে 0.6, লেফটে হচ্ছে 0.8 আর রাইট হচ্ছে 0.7, অর্থাৎ এখানে 0.8, এখানে 0.7। এটা হচ্ছে পেজ সেটআপ। এখন আমি পেজের কোনো পরিবর্তন ঘটে নাই, কিন্তু সাধারণত এটা A4 করাটাই বেটার হয়। আমি যেহেতু ওখানে উল্লেখ করি না যেটা A4 করতে হবে, সেহেতু এখানে যে সেটআপটা দিছি এটাই আর কি এক্স্যাক্ট। এখানে যে প্রশ্ন যে সেটআপটা দেওয়া আছে এটাই। সকল লেখার সাইজ 15.5 হতে হবে। তো খেয়াল করুন যে আমাদের এখানে লেখার সাইজটা 15.5 হতে হবে। তো আমরা লেখার পরেওটা করতে পারি, আগেও করতে পারি। তো আমরা আগে থেকে করে নেব, যেহেতু প্রশ্ন একটু ধারাবাহিকতা আছে। আমি প্রথম থেকেই ফন্ট সাইজটা 15.5 এখানে কার্সারটা রেখে লিখে দিলাম। তো তাহলে আমার এখান থেকে যা লিখবো সবই আমার 15.5 এই ফন্ট সাইজে হবে। যদি কোনোটা পরিবর্তন হয়ে যায় আমরা পরে সেটা সিলেক্ট করে এসে ঠিক করে দেব। ওকে, এরপরে সেল অ্যাড্রেস কি এবং এটি কিভাবে নির্ধারণ করা হয়, এই প্রশ্নটা। তো এই প্রশ্নটা আসলে প্রশ্নের উত্তরগুলো আমি এই যে ফাইলটা তৈরি করছি এখানে লিখতে বলছিলাম, যে এখানে প্রশ্নটা হচ্ছে সেল অ্যাড্রেস কি এবং এটি কীভাবে নির্ধারণ করা হয়। তো তাদেরকে বলছিলাম এবার ফাইল তৈরি করে এখানে ফাইলটা লিখতে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি, আমি আর লিখে দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে বোঝাই দিই যে সেল অ্যাড্রেস কি এবং এটি কীভাবে নির্ধারণ করা হয়। তো সেল অ্যাড্রেসটা মূলত এটা এক্সেলের ক্ষেত্রে অথবা আপনার টেবিলের ক্ষেত্রে। তো যেহেতু বিষয়টা এক্সেল রিলেটেড, আমি এক্সেল ফাইলটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই দিই যে আসলে সেল অ্যাড্রেস কি এবং এটা কীভাবে নির্ধারণ করা হয়। এক্সেল ওপেন করলাম। আচ্ছা, সেল অ্যাড্রেস কি, প্রশ্নটা হচ্ছে যে এক্স্যাক্ট সেল অ্যাড্রেস কি এবং এটি কীভাবে নির্ধারণ করা হয়। তো আমাদের এই যে ঘরগুলো দেখছেন ছক, এই একটা ঘরকে বলা হয় সেল। এক্সেলের এক ঘরকে বলা হয় সেল। এখন সেল অ্যাড্রেস কি, অর্থাৎ এই সেলটার একটা নাম আছে, এই সেলটাকে একটা নাম দিয়ে আইডেন্টিফাই করতে হয়, যেটাকে বলা হয় সেল অ্যাড্রেস। তো এইটা সেল অ্যাড্রেস হচ্ছে E7। এখন ওখানে প্রশ্নটা হচ্ছে যে এই E7টা অর্থাৎ এই সেল অ্যাড্রেসটা কীভাবে নির্ধারণ করা হয়। তো খেয়াল করুন, আমার এই যে সেল আমি থাকবো, এই সেলটা দুই দিক থেকে সিলেক্ট থাকবে। যেমন এটা হচ্ছে ডি নাম্বার কলামে আছে, অর্থাৎ ডি কলামে আছে, এবং যদি এখানে থাকে তাহলে এটা 9 রোতে আছে, অর্থাৎ এটা সেল অ্যাড্রেস হচ্ছে D9। অর্থাৎ আপনি যে সেলে থাকবেন সেই সেলের কলাম এবং রো এই দুইটা মিলে হয় হচ্ছে সেল অ্যাড্রেস। তো এটা সেল অ্যাড্রেস হচ্ছে H12, দেখেন H12। তো সেল অ্যাড্রেস কি এবং এটি কীভাবে নির্ধারণ করা হয় এটি আমি বলে দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন আসেন।
নেক্সট হচ্ছে সেভ অ্যাজ এর কাজ কি। সাপোজ আপনি একটি ফাইলে কিছু একটা লিখছেন, আমি অবশ্যই যে কমন টেক্সট যেটা এটা আমি এক জায়গায় লিখে রাখছি। তো মনে করেন আমি এই লেখাটা লিখছি, আমি জাস্ট কাজের দ্রুততার জন্য আমি এটা নিয়ে চলে আসলাম। তো এই লেখাটা কি সেভ অ্যাজ এর কাজ কি করে দেখাবো। তো আমি যদি এটাকে সেভ দিই বা সংরক্ষণ করি, তাহলে ফাইলটা আমি যেখান থেকে ওপেন করেছিলাম এটা কেটে দেওয়ার পরে আমরা সেখানে যে পাবো। খেয়াল করি যেখান থেকে আমরা যদি এখন একটু ওপেন করি, ওপেন করলে কিন্তু আমার ফাইলটা আছে। এখন সেভ অ্যাজের কাজ কি, আমরা তো সেভ দেখলাম। সেভ অ্যাজের কাজ হচ্ছে আপনি যখন এটাকে সেভ অ্যাজ করবেন, তার মানে আপনি এই একই ফাইল আপনি যদি এখানে সেভ করতে চান তাহলে কিন্তু সেভ হবে না, এটা এর উপরই সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেভ অ্যাজ করেন সেটা আপনি অন্য নামে এখানেও করতে পারেন এবং অন্য কোনো ফোল্ডারে করতে পারেন। আপনি এই নামে ডেস্কটপের উপর করেন, ডেস্কটপের উপরে একই নামে এটা আমি সেভ করলাম, এটা হচ্ছে সেভ অ্যাজ। অর্থাৎ একই ফাইল ভিন্ন জায়গায়, একই ফাইল একই জায়গায় ভিন্ন নামে অথবা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন নামে আপনি একই ফাইল দ্বিতীয়বার সেভ করার জন্য, ভিন্ন কোথাও সেভ করার জন্য আপনি সেভ অ্যাজটা ব্যবহার করবেন। তো আমি যেহেতু অন্য জায়গায় সেভ করেছি, আমি একটু দেখি সেভ হয়েছে কিনা। দেখুন যেহেতু আমার একই ফাইল চিহ্নের উপরে লোড হয়ে গেছে, দেখুন এটা কিন্তু আমি ডেস্কটপে সেভ করেছি, আমার এটা কিন্তু সেভ অ্যাজ করে আমি ডেস্কটপে এটাকে সেভ অ্যাজ করতে পারছি। আচ্ছা, তাহলে আমি আমার মূল ফাইলটাতে চলে যাই। এই যে মূল ফাইলটা গেলাম। তো আমরা কি কাজ করতেছিলাম, নেক্সট প্রশ্ন যাবে এবার। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট করে দেখাও। হ্যাঁ, আচ্ছা, টেক্সট অ্যালাইনমেন্ট করে দেখাতে হলে আপনাকে একটা ফাইলে কিছু লেখা রাখতে হবে। হ্যাঁ, এই লেখাটাই জাস্ট আমি কপি পেস্ট করে বেশি করে নিলাম যেন আমি কাজটা দেখাতে পারি। আচ্ছা, খেয়াল করেন টেক্সট অ্যালাইনমেন্ট, এই যে প্যারাগ্রাফের ভিতরে যে অংশগুলো এইগুলো হচ্ছে মূলত অ্যালাইনমেন্ট। তো এখানে 4 প্রকার অ্যালাইনমেন্ট আছে। তো 4 প্রকার অ্যালাইনমেন্ট বুঝতে হলে আমাকে একটা পেজে কিছু লেখা থাকতে হবে বা কিছু লেখার উপরে আমাকে এই অ্যালাইনমেন্টের কাজগুলো করতে হবে। তো ফার্স্ট যে অ্যালাইনমেন্টটা আছে দেখুন, এটা সিলেক্ট আছে, অর্থাৎ আমার এই যে লেখাগুলো এখন এই অ্যালাইনমেন্টে আছে। কোন অ্যালাইনমেন্ট? এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, যেটা কিবোর্ড কমান্ড কন্ট্রোল এল। আর এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, অর্থাৎ মিডিল বরাবর থাকবে সেন্টার এলিমেন্ট, যেটা কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল ই, একবার ই দিলে লেফট হয়ে যাবে, একবার ই দিলে সেন্টার হয়ে যাবে। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে রাইট এলিমেন্ট, অর্থাৎ লেখাগুলো ডাইন সাইডে চিপে থাকবে, ডাইন সাইড থেকে এটা অ্যালাইনমেন্টটা শুরু হবে। আর পরে যেটা আছে এটা হচ্ছে জাস্টিফাই। তো মূলত জাস্টিফাইয়ের কেস কি, এটা আগে একটু ব্যাখ্যা করে নিই, পরে করে দেখাচ্ছি। দেখুন আমাদের এই যে লেখাগুলা, এগুলো কিন্তু কোনোটা সামান্য 2 স্পেস ফাঁকা আছে, 1 স্পেস ফাঁকা আছে, এখানে 3 স্পেস ফাঁকা আছে, যে একটা পরিমাণটা ফাঁকা আছে। তো ফাঁকাটা থাকার কারণ কি? কারণটা হচ্ছে আমার পরের যে এটা ওয়ার্ডটা এটা এখানে ধরে নাই, সেজন্য চলে আসছে। এখানে দেখুন একটা লেটার হয়তো বা ধরতে পারতো, যাক এটা জাম্পস বলে এখানে ধরে নাই। তো এই কারণগুলোতে আমার লেখাগুলো নিচে চলে আসছে। তো দেখুন এটা কিন্তু একটু একটা বিস্তৃত, যদি সবাই এক লাইনে থাকতে তাহলে হয়তো ভালো দেখা যেত, কিন্তু যেহেতু ভিন্ন ভিন্নভাবে নিচে আসছে সেহেতু এটা কিন্তু বিস্তৃত দেখা যাচ্ছে। তো এটাকে এক জায়গায় করার জন্য, এটাকে যেন সুন্দর দেখা যায়, সেই সৌন্দর্যটা বজায় রাখার জন্য আমাদেরকে জাস্টিফাই করতে হয়। তো জাস্টিফাই করার পরে কী হলো, আমার কিন্তু কোনো লেখা পরের লাইনে চলে গেছে, আগের লাইনে চলে এসেছে, এরকম কিছু না। যে লাইনে যে লেখাটা ছিল সেই লেখাটাই জাস্ট একটু এক্সটেন্ড হয়ে আমার জায়গাগুলো ফিল আপ করে নিয়েছে এবং লেখাটা দেখতে সুন্দর দেখাচ্ছে। তো এটাই ছিল টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। আমার পরের প্রশ্নের সমাধান হয়ে গেল। এরপর আছে সেভ অ্যাজ তো দেখালাম, টেক্সট অ্যালাইনমেন্ট দেখালাম, সেভ অ্যাজ আগে দেখে ফেলেছি, সরি। এরপর সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এটা পার্থক্য কী, কাজ করে দেখাতে বলছি। তো আসুন সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা একটু দেখে নিই। তো আমাদের এইখানে যে অপশনটা আছে, এই যে এটা, এই দুটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো নিচে যেটা এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, উপরে যেটা এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো এটা মূলত বিভিন্ন লেখার উপরে লেখাটাকে উঠানোর জন্য, সাপোজ মনে করেন যে এ স্কোয়ার, হ্যাঁ এই যে 2, এই 2টাকে আমি উপরে লিখবো, তো এই উপরে দেওয়ার জন্য আমার এই সুপারস্ক্রিপ্টটা ব্যবহার করা হয়। আর যদি নিচে দিতে হয়, মনে করেন যে আমি এটাকে নিচে দিব, সেজন্য ব্যবহার করা হয় এই যে বি স্কোয়ার। মনে করেন এই 2টা সিলেক্ট করে আমি যদি নিচে দিই তাহলে এটা নিচে যাবে। তাহলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা দেখলাম। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন সূত্র বা কোনো কন্ডিশন লিখবো তখন কিন্তু এটা মূলত এখানে লেখার বিষয় না, আমাদেরকে এটা লেখার জন্য আমাদেরকে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। কোনো এ স্কোয়ার বি স্কোয়ার যাতে সূত্র বা কোনো ইকুয়েশন লেখার জন্য আমার এইগুলো ব্যবহার করতে। আপনি কাজ করতে করতে হঠাৎ করে দেখলেন যে একটা ট্রেডমার্ক জাতীয়, অর্থাৎ কোনো কিছু ট্রেডমার্কটা দেখবেন জাস্ট টিএম দিয়ে উপরে উঠানো থাকে, যে কোনো কিছু ট্রেডমার্ক হলে। সেজন্য আমাদেরকে যদি ওই জাতীয় কোনো কিছু হঠাৎ করে লেখার ভিতরে চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে ইকুয়েশন দেওয়ার প্রয়োজন নেই 2-1টা বিষয়ের ক্ষেত্রে। আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বা H2 পানির সংখ্যা, এই ধরনের যে কোনো কিছু লেখার জন্য কিন্তু আমাকে ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। তো জাস্ট আমি কাজ দেখানোর জন্য আমি এটা এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ
আর মনে করেন পানির সংকেত এইচ, এটা সাধারণত বড়দের হয় H2O। তো এই যে স্কোয়ারগুলো এগুলোকে যদি বড় করতে হয় সিলেক্ট উপরে দিতে হয়, সিলেক্ট করে এই যে সুপারস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আমরা জাস্ট কাজ জেনে রাখলাম যে কীভাবে কাজ করে এবং কীভাবে এটা করতে হয়, তারপর প্রয়োজন অনুসারে আমাদের যেখানে প্রয়োজন হবে আমরা সেখানে ব্যবহার করব। ওকে, এরপর নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদেরকে একটা এক্সেল শিট করতে হবে, যে শিটে এটা মূলত মজুরি বেতন শিট। এখানে বেতন শিটটা এখানে আছে। এখানে দেখুন বেতন শিটটা আমি একটু বর্ণনা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন, বেসিক বেতন 2000 টাকা, এটা আনুমানিক ধরা হয়েছে, কিন্তু মূল যে বিষয়গুলো, যে মূল যে বেতন তার উপর 40% হাউস রেন্ট আসবে, মেডিকেল আসবে 5%, তারপরে প্রভিডেন্ট ফান্ড আসবে 5%, আর যাদের বেতন 5000 থেকে 8000 টাকা পর্যন্ত তাদের কাছ থেকে 5% হিসেবে 5%, এবং যাদের বেতন 8000 টাকা বেশি তাদের কাছে 10% হিসেবে ইনকাম ট্যাক্স কাট হবে। অর্থাৎ 5000-এর কমে যাদের বেতন আছে তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স কাটা হবে না, 5 থেকে 8000-এর ভিতরে কাট হবে, এবং 8000-এর বেশি যাদের আছে তাদের কাছ থেকে এটা কাটা হবে। আসুন কাজটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এরকম একটা ঘর তৈরি করে ফেলতে হবে এক্সেলে। তো আমার তো এক্সেল ফাইলে কেন নিয়ে আসছে, আমি ঘরটা তৈরি করি। আপনারা লাইনে থাকুন, আমি এখান থেকে দেখি কপি পেস্ট করে নিয়ে যাই কিনা, এই জন্য ওপেন করলাম। আচ্ছা যাই হোক, আমি করে দিই, এটা তেমন তার বেশি লেখা না, সহজে লিখে দিলেই হয়তো বেটার হবে জিনিসটা। তো এখানে আছে সিরিয়াল নাম্বার, তো সিরিয়ালটা আমি করে দিই। আমি এটা করে ডেকোরেশন করবো না, জাস্ট আমি লিখে দিলাম। এরপর হচ্ছে নেম, এরপর হচ্ছে বেসিক, তারপর হচ্ছে হাউস রেন্ট, যেটা আমাদের ওখানে প্রশ্ন উল্লেখ আছে, তারপর মেডিকেল অ্যালাউন্স, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, তারপরে কি আছে ফান্ড বানানটা ভুল দেখছেন, ফাউন্ড হয়ে গেছে, ওটা কেউই খেয়াল করিনি। তারপর হচ্ছে ইনকাম ট্যাক্সটা বাদ যাবে। এটা মূলত এখানে দেওয়ার কথা না বা লেখা দেওয়ার কথা না, কিন্তু আমি এটা সফটওয়্যার দিয়ে দিয়েছি যেন একটু কনফিউশন কম থাকে। আর এখানে যে টোটাল স্যালারিটা যা আসবে। আচ্ছা তাহলে কি হলো, যে আমরা বেসিকের জন্য আচ্ছা নাম দিলাম, মনে করেন সাপোজ আমার নামই দিই 1 নম্বরে, শহীদুল, রফিকুল, আশরাফুল, সামিউল, সাদিকুল, জাস্ট একটা নাম, এটা জাস্ট এমন কিছু না আছে। আচ্ছা এই নামটা দিলাম। এখন বেসিক স্যালারিটা এখানে মনে করেন সাপোজ এখানে কত অ্যামাউন্ট থাকলে এটা দেখার কোনো বিষয় না, এটা আমি বারবারই বলি, আমাদেরকে জাস্ট সেল অ্যাড্রেসগুলো ঠিকঠাক করে দেখতে হবে, বা কাজ করার সময় সেল অ্যাড্রেসগুলোকে সবসময় ফলো করতে হবে। তো এই মনে করেন আমাদের এখানে 5500 দিলাম, এটা মনে করেন আমাদের বেসিক স্যালারি তবে ভাঙটা কখনো 5750 দিলাম। আচ্ছা এরপর হাউস রেন্ট। তো খেয়াল করুন যে আমাদের প্রথমে কি করতে হবে, এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের এখন প্রয়োজন না, আমাদেরকে জাস্ট শিটটা করতে হবে। ওকে, তো আমাদের প্রশ্নে কি আছে পরবর্তী, যে হাউস রেন্ট 40%, তাই না? তো হাউস রেন্ট 40%, তো 40% বের করতে হলে কী করতে হয়, আমাদের প্রথমে ইকুয়াল টু দিতেই হবে, মাস্ট বি। এরপরে এই সেলের সাথে গুণ দিতে হবে 40%। তাহলে এই যে অ্যামাউন্টটা আমাদের যে মূল যে বেসিক স্যালারিটি, এটা 40% বের হয়ে যাবে। তো প্রথমটা 40% বের করার পরে হাউস রেন্ট 40%, ওকে হাউস রেন্ট 40%, তো সবার ক্ষেত্রে 40%টা দিয়ে দিলাম। এরপর আছে মেডিকেল, এটা আপনারা সবাই জানেন যে এখানে একটা ইকুয়েশন বসানোর পর আমি যদি এই অবস্থায় এটাকে টেনে দিই, তাহলে এটা যে ইকুয়েশন সিস্টেমটা এটা সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যায়। খেয়াল করে দেখুন, এখানে দেখুন D9 এর সাথে 40% হয়ে গেছে। এরপর মেডিকেলটা কত পার্সেন্ট, এরপর আছে মেডিকেল 5%, তো আমি এটাকে 5% করে দিব। তো মেডিকেল আছে 5%, তো কিসের উপর 5%, মূল স্যালারির উপর 5%, তো মূলটার উপরে আমরা গুণ 5% এটা করে দিলাম 5%। এবার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট, প্রভিডেন্ট ফান্ড 5%, ওকে প্রভিডেন্ট ফান্ডটা 5%, তো মূল স্যালারির সাথে 5%, এখানে কিন্তু একটা 5%, ওকে এখানে একটা খেলা আছে, একটু খেয়াল করেন, ইনকাম ট্যাক্স। এরপর হচ্ছে ইনকাম ট্যাক্স, তো ইনকাম ট্যাক্সের জায়গায় আমার একটা ক্যালকুলেশন করতে হবে। ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনটা কি, দেখুন ইনকাম ট্যাক্স এখানে কী উল্লেখ আছে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, যে 5 থেকে 8000 টাকা পর্যন্ত 5%, আর 8000 টাকার বেশি হলে 10%। তো আসুন আমরা করি, মনে রাখেন 5% এবং 10%। তো আমরা এখানে কন্ডিশন বসাবো, আগে কিন্তু ইকুয়াল টু দিতে হবে, ইফ যদি ব্র্যাকেট শুরু শেষ করবো, ব্র্যাকেটে মাঝে আসবো, আমাদের এই সেলটা, হ্যাঁ অর্থাৎ আমাদের বেসিক সেলটা, বেসিক যদি 8000-এর বেশি হয়, তাহলে বেসিকের সাথে 10%, হ্যাঁ দেখুন কারো যদি 8000-এর বেশি হয় তার কাছ থেকে 10% কেটে নেবে। আগে আমরা অ্যামাউন্টটা বের করবো, কাটাকাটি পরে করবো না। আচ্ছা
গেল আমাদের প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন ইফ যদি ব্র্যাকেট শুরু শেষ করলাম, ব্র্যাকেটে মাঝে আসলাম, যদি আমাদের 5000-এর সমান অথবা বেশি হয়, 5000 হলেও কিন্তু কাটবে, 5000-এর বেশি হলেও কাটবে। তো 5000-এর সমান অথবা বেশি হলে কত, এটা যদি 5000-এর সমান অথবা বেশি হয় তাহলে 5, তা না হলে 0। ওকে, আমাদের কন্ডিশনটা শেষ। আমরা একটু বিষয়টা বুঝে নিই। খেয়াল করুন যে আমাদের D4 অর্থাৎ আমাদের বেসিক স্যালারিটা যদি 8000-এর বেশি হয় তাহলে বেসিকের সাথে 10% হবে গুণ, আর যদি বেসিক স্যালারিটা মানে তাহলে বেসিকের 10% বের করতে হবে, আর যদি বেসিকটা 5000-এর সমান অথবা বেশি হয় তাহলে 5%, আর তা না হলে 0। অর্থাৎ কারো যদি 5000-এর কম থাকে তাহলে তার ক্ষেত্রে এখানে 0টা আসবে। তো আমাদের এই কন্ডিশনটা আমরা বসাই দিলাম। কত আসলো, যদি বেশি সমান বেশি হয় তাহলে 10%, আর যদি 5000-এর এখানে একটা ভুল আসছে দেখেন, কারণ এটা 5000-এর সেল বলে এখানে একটা সমস্যা আসছে। তাহলে এইটার সাথে গুণ 5%। ওকে, 287 টাকা। আমরা এটাকে টেনে নিই, দেখুন 1100 টাকা, এর 8000 টাকা বেশি আছে, সেজন্য এটা কোন কন্ডিশনে চলে গেছে, 10%-এর কন্ডিশনে চলে গেছে, যে এটার 1100 টাকা আসছে। তো আমি একটা 5000-এর কম দিই, সাপোজ একজনের বেতন 3500 টাকা, একজন দেখুন তার কিন্তু 0 আসছে, অর্থাৎ 5 থেকে 8000-এর যদি 5000-এর কম আসে তাহলে কিন্তু সকল কন্ডিশন 0 আসবে। 8000-এর বেশি যতই যাক সেটা কিন্তু 10% আসবে। সাপোজ আমরা যদি 20,000 দিই, দেখুন এটা কিন্তু 10% আসছে। ঠিক আছে, ওকে। তো আমাদের সব কিছু বের করা শেষ। এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের মূল যে স্যালারিটা আসবে এখানে কি কি যোগ হবে আর কি কি বিয়োগ হবে। তো এখানে জাস্ট যোগ বিয়োগ করার কাজটা খেয়াল করেন, যোগ হবে কি কি আমি একবারেই বসাই দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। মূল স্যালারি তো আমাদের থাকবেই, মূল স্যালারি আমাদের থাকবেই, থাকার পরে এর সাথে যোগ হবে কি, হাউস রেন্টটা পাবো, মেডিকেলটা পাবো, এর বিষয়ে প্রভিডেন্ট ফান্ড কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, আমাদের সেজন্য প্রভিডেন্ট ফান্ডটা বিয়োগ করতে হবে, কারণ ওটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হিসেবে জমা হবে। আর এরপর ইনকাম ট্যাক্সটা আমরা পাবো না। এরপর যে অ্যামাউন্ট আসবে এইটা হচ্ছে আমরা পাবো, অর্থাৎ আমরা এই হাউস রেন্ট পাবো, মেডিকেল অ্যালাউন্সটা পাবো, প্রভিডেন্ট ফান্ডটা পাবো না, ইনকাম ট্যাক্সও পাবো না। ঠিক আছে, বেসিক স্যালারি পাবো, হাউস রেন্ট পাবো, মেডিকেল পাবো, প্রভিডেন্ট ফান্ড পাবো না, ইনকাম ট্যাক্স পাবো না। তো সেক্ষেত্রে ওদেরটা বিয়োগ করছি, বিয়োগ করে আমরা ইন্টার দিলাম। আমাদের যে 5750 টাকার বেসিক স্যালারি তার 7762 টাকা সব কেটে কুটে আসছে, আর যার 11500 টাকা স্যালারি সে 14950 টাকা বাঁচছে। এইভাবে মূলত স্যালারিটা বা বেতনগুলো এইভাবে নির্ধারণ করা হয়, প্রভিডেন্ট ফান্ড ইনকাম ট্যাক্সটা বাদ দেওয়া হয়েছে। আপনারা এভাবে জিনিসটা করতে পারেন, যেহেতু সবগুলো যোগ, এটাকে আমি যোগের ভিতরে ফেলাই, আর এগুলো থেকে বিয়োগ করতে হবে, কোনগুলা বিয়োগ করতে হবে, এই দুইটা। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে যোগ আসবে। আপনারা এটা মাথায় না নিলেও পারেন, যদি অ্যাডভান্স বুঝতে চান তাহলে এটা নিতে পারেন, যে আমাদেরকে মূলত যোগ হবে কোন তিনটা, আমাদের বেসিক, হাউস রেন্ট এবং মেডিকেল, আর বিয়োগ হবে কোনটা, প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স, এই দুটা বিয়োগ হবে। এভাবে আপনারা করতে পারেন, অ্যামাউন্ট একই আসবে আশা করি। দেখছেন, ওকে। তো এইভাবেই মূলত বেতন শিটটা নির্ণয় করা। আশা করি আমার এই প্রশ্নের সঠিক সমাধান আমি করতে পেরেছি, এবং আমার যারা স্টুডেন্ট আছে বা যারা পরীক্ষা দিচ্ছে তারা যে বিষয়গুলো বুঝতে পারেনি তখন, তারা আশা করি সেই বিষয়গুলো বুঝতে পারছেন। আর প্রশ্নটা খুবই সহজ করেছিলাম যেন সবাই খুবই ভালোভাবে পারফর্ম করতে পারে এবং অ্যান্সার দিতে পারে। আর এরপরে আরেকটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেটিরও অ্যান্সার আমরা করে দিব। তো এই ছিল আজকের প্রশ্ন এবং প্রশ্নের সমাধান। আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকার আসবে, এবং আমার যারা স্টুডেন্ট আছে তাদেরও ভিডিওটি খুবই কাজে দিবে। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।